শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। সেটি হচ্ছে গর্ভধারিণীর অ্যাজমা। অ্যাজমা অত্যন্ত কমন একটি রোগ। আপনারা জানেন যে শতকরা 8 থেকে 10 ভাগ লোক অ্যাজমায় ভুগে থাকি, এবং গর্ভধারিণীর ক্ষেত্রেও দেখা গেছে 3 থেকে 8 ভাগ গর্ভধারিণী অ্যাজমায় ভুগে থাকেন। এবং এই অ্যাজমার গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এই অ্যাজমা মার জন্য এবং তার গর্ভস্থ ভ্রূণ দুটির জন্যই কিন্তু ক্ষতিকর। এবং গর্ভধারিণী যদি অ্যাজমা রোগে ভুগে থাকেন, উনি একটি উদ্বেগের মধ্যেও থাকেন যে ওনার অ্যাজমা যদি বেড়ে যায় তাহলে পরে তিনি সব ধরনের ঔষধ ব্যবহার করতে পারবেন কিনা, অথবা সেই ঔষধ ব্যবহারে তার ভ্রূণের কোনো ক্ষতি হবে কিনা। আমার মনে হয় এই জন্য এই বিষয়গুলো একটু আমাদের আলোচনা করা উচিত। প্রথমেই বলে নিই যে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাজমা রোগী যদি গর্ভবতী হন তাহলে পরে শতকরা 3 ভাগের 1 ভাগ তিনি তার সিমটম বা অ্যাজমা রোগের কোনো তারতম্য হয় না গর্ভাবস্থার কারণে। আর 1/3 1/3 একই, হয়তো আগে যেমন ছিল ঔষধ সেই ঔষধেই তিনি ভালো থাকেন। কিন্তু 1/3 রোগী, অর্থাৎ শতকরা 30 ভাগ রোগী কিন্তু গর্ভাবস্থায় খুবই খারাপ হয়ে যান। এই রোগীগুলোকে ম্যানেজ করা খুব কঠিন হয়ে পড়ে। তো এই যদি একজন গর্ভাবস্থায় আপনার কাছে অ্যাজমা রোগী আসে, তাহলে বক্ষব্যাধি চিকিৎসক হিসেবে আমাদের করণীয় কি? প্রথম কথা হচ্ছে যে গর্ভবতী মা যদি আগে থেকে অ্যাজমায় ভুগে থাকেন তাহলে তো আপনি জানলেনই তিনি অ্যাজমা রোগী। আর যদি উনি আগে থেকে অ্যাজমা রোগে না ভুগে থাকেন, প্রথমবারের মতো অ্যাজমা রোগে আক্রান্ত হন, তাহলে পরেও কিন্তু আপনি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা তার উপর না করা ভালো। যেমন তার ক্ষেত্রে এক্স-রে করা যাবে না, তার ক্ষেত্রে অ্যালার্জি টেস্ট এগুলো না করা ভালো। যদি তিনি ফার্স্ট ট্রাইমেস্টার হন বা সেকেন্ড ট্রাইমেস্টার হন, তিনি যদি সুস্থ থাকেন, হয়তো আপনি স্পাইরোমেট্রি করতে পারেন। আর না হয় শুধুমাত্র ক্লিনিক্যাল পদ্ধতিতেই তার অ্যাজমা রোগ নির্ণয় করা ভালো। অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আপনি অ্যাজমার চিকিৎসার ক্ষেত্রে আমরা অন্যান্য স্বাভাবিক রোগীদের ক্ষেত্রে যেই ঔষধ ব্যবহার করে থাকি, অলমোস্ট সবগুলো ঔষধই কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন ইনহেলার, ফ্লুটিকাসন, বেক্লোমেথাসন, বিডিসোনাইড, এই ধরনের যে ইনহেলারগুলো আছে, আমরা এই ইনহেলারগুলো ইনহেলার ফর্মে নিয়মিত দিতে পারি। মুখের ঔষধের ক্ষেত্রে আমরা মন্টিলুকাস ব্যবহার করতে পারি। অনেক ক্ষেত্রে ডক্সোফাইলিন ব্যবহারের ক্ষেত্রে অনেকের মধ্যে কিছুটা একটু রক্ষণশীলতা দেখা দেয়। ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে তিনি যেন স্প্রেসার দিয়ে ইনহেলার নেন, তাহলে পরে ইনহেলারের কারণে মুখে ফাঙ্গাসজনিত যেই পার্শ্ব প্রতিক্রিয়া, সেই পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে এবং ইনহেলার অল্প ডোজে তার ভালো কাজ করবে এবং তিনি যেন সঠিক পদ্ধতিতে ইনহেলার নেন। পাশাপাশি যদি তিনি শ্বাসরোগে ভুগে থাকেন, তার ক্ষেত্রে অবশ্যই যেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়া হয়। একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন একটি ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন। এই ভ্যাকসিন গর্ভাবস্থায় দিলে গর্ভবতী মা বা গর্ভস্থ ভ্রূণের কোনোই সমস্যা হয় না। এই বিষয়টি এখন গাইনোকোলজিক্যাল সোসাইটির যে আন্তর্জাতিক সংস্থা আছে, তারাও এটি রেকমেন্ড করছে। অতএব আমি সকল গর্ভবতী মাকে এবং তার চিকিৎসকদের অনুরোধ করব, তারা যেন গর্ভাবস্থায় তাদেরকে
ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে থাকেন। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে তাদের এই অ্যাজমার যেই আক্রমণ অথবা ভাইরাল ইনফেকশনের সংক্রমণ, জীবাণু সংক্রমণ কমিয়ে রাখতে পারবেন। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, গর্ভধারিণী মা বিভিন্ন কারণে শ্বাসরোগে ভুগে থাকে। দেখা গেছে যে গর্ভবতী মায়েদের মৃত্যুর একটি কারণও কিন্তু কোনো না কোনো শ্বাসরোগ, এবং এই শ্বাসরোগ বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন ধরুন, তিনি আগে থেকে যদি অ্যাজমা বা সিপিডি বা ব্রঙ্কাইটিস এই ধরনের কোনো রোগে যদি ভুগে থাকেন, তাহলে সেটি গর্ভাবস্থায় তার তীব্রতা বেড়ে যেতে পারে। আবার ধরুন যে গর্ভাবস্থায় কিন্তু রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে গর্ভধারিণী মা নিউমোনিয়া বা ফুসফুসের জীবাণু সংক্রমণ জনিত রোগে আক্রান্ত হতে পারে। তারপর ধরুন যে যক্ষ্মা বা টিউবারকুলোসিস, আপনারা জানেন যে টিউবারকুলোসিস বা যক্ষ্মা অত্যন্ত প্রচলিত একটি রোগ, বিশেষ করে এই সাউথ ইস্ট এশিয়া এবং বাংলাদেশে। সেই ক্ষেত্রে গর্ভধারিণী মার ক্ষেত্রে যক্ষ্মাও হতে পারে। এবং আরেকটি আনকমন হলেও একটি রোগ, যেটি হচ্ছে পালমোনারি এম্বোলিজম, মানে ফুসফুসে যেই রক্তনালী আছে সেই রক্তনালীতে রক্ত চলাচল বন্ধ হয়েও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। এই ধরনের শ্বাসকষ্ট নিয়ে যখন রোগীরা বক্ষব্যাধি চিকিৎসকের শরণাপন্ন হন, তখন চিকিৎসক কিছু পরীক্ষা নিরীক্ষা করে এবং রোগের ইতিহাস নিয়ে তিনি নির্ধারণ করে থাকেন যে তিনি কোন ধরনের রোগে আক্রান্ত।